সময়টা ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে। আস্তে আস্তে বাংলাদেশের সবকটি জেলা মুক্ত হচ্ছিল। নড়াইল পাক হানাদার মুক্ত হয়েছিল 10 ডিসেম্বর 1971। আর এই যুদ্ধটাকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার জন্য চিত্রা থিয়েটার নড়াইল প্রতি বছর আয়োজন করে এই পরিবেশ থিয়েটারের। আর কিছুক্ষণের জন্যেই শত শত মানুষ যুক্ত হয়ে যায় সেই 1971 সালের 10 ডিসেম্বরের সেই ক্ষণে। প্রকৃত যারা সেই সময় যুদ্ধ করেছিলেন, আমরা তাদের কাছ থেকে বর্ণনা নিয়েই চেষ্টা করি সেই পরিবেশটা তৈরি করার। আমরা খুব ভোরে আছি, এসে নিশিনাথ তলায় আমরা পজিশন নেই। বান্দাঘাট থেকে শুরু করে নিশিনাথ তলা পর্যন্ত এই জায়গা আমাদের পজিশন থাকে। ওই যে পুলিশ ক্যাম্প যেটা এখন পরিত্যক্ত, ওখানে রাজাকাররা ছিল। ওদের সঙ্গে আমাদের সারা দিন যুদ্ধ হয়। সন্ধ্যায় আমরা ক্রলিং করে, আমাদের 2 জন ক্রলিং করে যে ওই বিল্ডিংয়ে গ্রেনেড চার্জ করার পর আমরা ওখানে ঢুকে যাই। যে দেখি যখন এই পুলিশ ফাঁড়িতে ঢুকলাম, তখন দেখলাম অজস্র রক্ত। রাজা মারা গেছে, তারা ডেড বডি সরাই নিয়ে গেছে, যারা জীবিত ছিল পলাই গেছে। তারপরে বাজারের মধ্যেও ছড়াই ছিটেছিল। ওই জায়গা আমরা থাকি এবং রাত্রি যাপন করি। ওরা সরে যাওয়ার কারণ ছিল যে এই পাড়টা মূলত মুক্তিযোদ্ধা ছিল না। ওই জায়গায় রাজাকাররা আবার আমাদের পিছন থেকে, আমরা বুঝতে পারিনি, আমরা চলে পিছন থেকে ওরা গুলি করে। পরে আমরা যখন বুঝি তখন ওদেরকে ওই জায়গায় পরাস্ত করে ওরা ওই পক্ষে সরে যায়। এরপরে এসে ওই সেনাবাহিনীর সাথে খুব ভোরের থেকে যুদ্ধ হয়। পাক হানাদারদের ক্যাম্প ছিল নড়াইল পানি উন্নয়ন বোর্ড। মুক্তিযোদ্ধারা বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসতে থাকে পানি উন্নয়ন বোর্ডের দিকে। আমি ছিলাম সেই সময় সোনা খা নামে একটি ব্যক্তি, যার ওখানে একটা হোটেল ছিল। ওই রূপগঞ্জ লনগাজের উপরেই তার হোটেলটা ছিল। অর্থাৎ ওই ওদের বাহিনীর, পাকিস্তানি বাহিনীদের একেবারে কাছাকাছি, যে নদীর কুল দেশে, ওই জায়গায় আমি উঠি। হুমান ভাই ছিলেন বাজারের মধ্যে, আজিবর ও বাজারের মধ্যে ছিল, এবং মুন্ডাই মুচিবাড়ি বলে রয়েছে। নড়াইলে অবস্থিত রূপগঞ্জের চৌরাস্তায়, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের সামনেই এখানে মুক্তিযোদ্ধা এবং পাক হানাদারদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ওইখানে মোট ওই রেঞ্জার বাহিনী ছিল। রাজাকাররা কোথা থেকে কোথায়, যাদের সবার কাছে অস্ত্র ছিল না, 55 জন ওই রেঞ্জার বাহিনীর, ওরা 55 জন ছিল। 55 জনকে ওখানে যারা ছিল তাদের আমাদের পক্ষ থেকে বলা হলো ওরা যেন সারেন্ডার করে। সারেন্ডার করলে আমরা গুলিগুলো আর করবো না, অ্যাটাক করবো না। এই খবরটা আফসার উদ্দিন ভুইয়ার নাম করে আর সালামউদ্দাহার নাম করে, এরা 2 জন শালা ভগ্নিপতি, এদের মাধ্যমে ওরা বললো যে আমরা সারেন্ডার করব। এবং প্রথমেই আমি ওই যে ওদের যে ক্যাম্পটা, সে ক্যাম্পের উপরে যে ছাদ, এই ছাদে আমি উঠে যাই। কারণ ওইখানে ছিল ওরা তো কি বলে LMG এবং দিয়ে ছিল। আমার পরে সাইদুর রহমান সেলিম ওঠে, শেখ আজিবরও ওঠে। তো আমরা মূলত এইভাবে 10 তারিখে 11টার দিকে নড়াল মুক্ত করি। ওদের একজন মারা গেছিল, আর সব কয়জন হাতে উঁচু করে আসে। তবে আমাদের ওই যুদ্ধের সময়, ওইটার সময় সাহস ছিল হচ্ছে তসলিমকে আমি শ্রদ্ধা করি। সে যেভাবে LMG চালাইছিল আর যেভাবে, সেটা কল্পনা করা যায় না। আমি বললাম কি যে তুমি তো গুলি খাবা, তারপর হচ্ছে গুলি খালি তো মাটি, রক্ত তো আমার মাটিতে পড়বে নাকি অন্য কোনো জায়গায় পড়বে, তো এগোই যাও।
আমি কাবার দিছি তোরা এগিয়ে যা। তারপরে আমাদের অর্ডার হলো যে একটা গুলি, এক গুলির বেশি খরচ করা যাবে না এই জায়গা, এক গুলি তীরা যাবে। তার কারণ আমাদের তো এমন পজিশন, তারা আমাদের হাতের ভিতর। ক্যাম্প গঠন করা হয়েছিল স্বাধীনের পরে, সেই অস্ত্রগুলো সেখানে দেওয়া হয়েছিল। শরীফ খসরুজ্জামান ওই 55 জন রেঞ্জার বাহিনীর সদস্য এদের নিয়ে কারাগারে আটকানো হয়। এখন কেউ ক্রেডিট নিয়ে জন্য বলুক কি বলুক, অত তো ওই সময় দেখা যে যাদের সাইদুল ভাই সহযোগিতা করতে আমার অ্যামিনেশন কমে গেল, তবে আমার কাছে 4 কার্টুন গুলি আছে, তো 10 দিন আমার টুকরির মধ্যে রাখা আছে, কার্টুন ধরে তবে আমি তুলে দিচ্ছি ওই তুলে যাও কাটা। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যুদ্ধের গল্প শুনতে শুনতে আমরা যুদ্ধের ভিতর হারিয়ে যাই। এই বীর যোদ্ধারা অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন। বাংলাদেশ যতদিন থাকবে তোমাদের নাম লাল সবুজের পতাকায় মিশে থাকবে। আমরা তোমাদের ভুলব না।